নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ফের হিন্দু কিশোরীর সঙ্গে অসৎ কার্য, উত্তপ্ত নিলামবাজার এলাকা, আটক লম্পট বিরুদ্ধ হারিস উদ্দিন। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শ্রীভূমিতে উকিলদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। শিলচর বড়াইল ভিউ হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আতঙ্ক অঞ্চল জুড়ে। কাচারে ফের লাভ জিহাদ কাণ্ড, আটক 2 যুবক। রক্ষকের হাতেই ভগ্ন ট্রাফিক আইন, বিনা হেলমেটে বাইক চালিয়ে বিতর্কে পুলিশ কর্মী। শিলচর রামনগরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত 2, গুরুতর আহত 3। বৃহস্পতিবার মহাষষ্ঠী পুজোর মাধ্যমে শুরু হলো বাসন্তী পূজা। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ব্যাপক তৎপরতা শুরু জেলা বিজেপির। 400 কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারির অপর মাস্টারমাইন্ড রাজদীপ দেবকে চুরাইবাড়ি থেকে আটক শ্রীভূমি পুলিশের। আবারও শ্রীভূমি জেলা ধর্ষণের মতো জঘন্য ঘটনার সাক্ষী হলো। ঘরে কোনো ব্যক্তি না থাকার সুযোগে যৌন কার্য চরিতার্থ করে হারিস উদ্দিন নামের এক লম্পট। বিশেষভাবে সক্ষম এক যুবতী মেয়েকে 60 ঊর্ধ্ব ইসলামী ধর্মাবলম্বী এক ব্যক্তির যৌন লালসার শিকার হলো। যুবতীকে উদ্ধার করে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনা নিলামবাজার থানা এলাকার একটি গ্রামের। লম্পট হারিস উদ্দিনকে স্থানীয় জনগণের সাহায্যে গ্রেপ্তার করে নিলামবাজার থানার পুলিশ। লম্পটের ঘর পার্শ্ববর্তী গ্রামে। যুবতীকে অসৎ কার্য চরিতার্থ করে শৌচালয়ে আবদ্ধ করে পালিয়ে যায় হারিস উদ্দিন। বৃহস্পতিবার যুবতীর মাতৃ বন্ধন ব্যাংকের টাকা ফেরত দেওয়ার জন্য পাশের ঘরে যাওয়ার সুযোগে এই ঘরের বাইরে কাজ করে থাকা হারিস উদ্দিন পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে অসৎ কার্য চরিতার্থ করে। যুবতীর মা ঘরে প্রবেশ করে মেয়ের চিৎকার শুনে মেয়েকে শৌচালয় থেকে উদ্ধার করে ঘটনা জানতে পেরে চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়। খবর দেওয়া হয় নিলামবাজার পুলিশ থানায়। ঘটনা ছড়িয়ে পড়ার পর হিন্দুত্ববাদী সংগঠন সহ স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পুলিশ এসে অভিযুক্ত হারিস উদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা উত্তম মধ্যম দেন। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রীভূমি জেলার থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। ধারাবাহিকভাবে গত কিছুদিন ধরে বরাক উপত্যকায় ভিন্নধর্মী লোকের দ্বারা ধর্ষণের মতো জঘন্য ঘটনা সংঘটিত হওয়ায় চাঞ্চল্য বিরাজ করছে শ্রীভূমি জেলায়। কিনারের একটা গ্রাম, দিগলবাগ গ্রাম হয়। ফরিজউদ্দিন নামের একটা মানুষ এখানে এসে রোজ দিন এখানে কাজ করে, প্রতিটি ঘরে ঘরে সে কাজ ডেলিভার। মেয়ে তার মা আতায় আছে ঘরে, বাবা বাজারে আছে। তো মা পাশের বাড়িতে গেছেন, একটা বন্ধনের কিস্তি দিতে গেছেন। ঘরে তাই কাজ করছিল, মানে ঘর মুছা করছিল। তার সময় পিছন থেকে এই মানুষটা ঢুকে তার সঙ্গে বাজে কাজ করে মেয়েটাকে বাথরুমের মধ্যে ভরে বন্ধ করে, বাইরের থেকে বন্ধ করে রেখে দিয়েছিল। কত বড় সাহস করেছে চিন্তা করে দেখুন। মেয়েটা যাতে বাইরে বেরিয়ে না যায়, চিৎকার না করে, সে পালিয়ে যাওয়ার সুযোগ পায়, সেজন্য সে তাকে বাথরুমে বন্ধ করে সে পালিয়ে গেছিল। তার মা চিৎকার শুনে ঘরে এসে যখন খুলে বলল, তারপরে সবাই এসে এই ঘটনা আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। যে আমি এসপি মহোদয়কে আমি অনুরোধ করব যাতে এই মানুষটাকে যাতে আর দেখা না হয়, তার ফাঁসি দেওয়া হোক এই মানুষটাকে, যাতে এই অঞ্চলের কোনো মানুষ এইভাবে সাহস না করে। একটা হ্যান্ডিক্যাপ মেয়ে, একটা বাচ্চা মেয়ে, 17-18 বছরের বয়স হবে। এই মেয়েটার সঙ্গে একটা বুড়া মানুষ, পাশের গ্রামের বুড়া মানুষ একটা এসে এইভাবে করলো। আমরা কি বলে তার জন্য কথা বলবো যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এই মানুষটাকে ফাঁসি দেওয়া হোক অতি সত্বর, যাতে আর কোনো কেউ এই ধরনের সাহস না করে। আর ছেলেরা আমরা নিলামবাজার পুলিশ স্টেশন একটা ৰেপ কেছ ৰিপৰ্ট হৈছে। এজনী স্পেচিয়েল ওমেন এজনী আছিলে, এৰাউণ্ড 20 years এজ। তেখেতৰ তেওঁ ঘৰত অকলে থকা এজন 50 years এজৰ তেখেতৰ নাম হ'ল হাৰিছ উদ্দিন। তেখেতে ফিজিকেলি এছল্ট কৰিছে তেখেতক। তো তেওঁ অলপ পলাতক আছিলে। তেওঁক আধা ঘণ্টা আগত আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। ভিক্টিম গাৰ্লক আমি মেডিকেলৰ কাৰণে পঠাইছোঁ আৰু তেখেতক আমাক কাষ্টডিত লোৱা হৈছে। বাকী ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত কথাখিনি বাহিৰ হ'ব। ভিক্টিম গাৰ্লক ঘৰতে ঘটনাটো হৈছে। তেওঁ আমি যোনখিনি গম পাইছোঁ, তেখেতে তাত তেওঁলোকৰ ঘৰৰ বাহিৰতে কিবা লেবাৰ কাম কৰি আছিলে। তেওঁলোকৰ ঘৰত তেওঁক লগাই থৈছিলে। তেওঁ বেক চাইডে দৌৰি দি ঘৰত সোমাই পেলাই এই ঘটনাটো সংঘটিত হৈছে। হয়, কাষৰ গাঁৱৰ।
ছোৱালীজনৰ মানে ছোৱালীজনৰ কেনেকুৱা আছে? তেখেতৰ এতিয়া আমি মেডিকেলত আনিছে, তেওঁ শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত আহিছে। তেওঁ বাকী মেডিকেল এক্সামিনেশ্যনটো চলি আছে, ৰিপৰ্টবিলাক আহিলে ফাৰ্ডাৰ গম পাম। আৰু একিউজ এতিয়া পুলিচ ষ্টেচনত আমাৰ কাষ্টডিত আছে। শিলচর তারাপুর সংলগ্ন রামনগর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। ভয়াবহ দুর্ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে আহত এবং নিহতরা শহরতলির শ্রীকুনার বাসিন্দা। আইএসবিটি থেকে অটোরিক্সায় করে তারাপুর অভিমুখে রওনা দিয়েছিলেন। রামনগর এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই লরি AS11 EC 8285 অটোটিকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান এক মহিলা ও তার 7 বছরের শিশু এবং বাকি 3 জনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এলাকাবাসীরা খুব উগরে দিয়ে বলেন, এই মর্মান্তিক ঘটনার পর অ্যাম্বুলেন্স কল করার পরও অ্যাম্বুলেন্স না আসায় তারা প্রাইভেট অ্যাম্বুলেন্স করে দ্রুত আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে আহত 3 জনের অবস্থাও সংকটজনক বলে জানা গেছে। এই জায়গাটার নাম হলো রামনগর নেয়ার আইএসবিটি। এখানে আজকে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। দুঃখজনক 2 জন মানুষ স্পট মারা গেছে। 3 জন জখম আছে, তারাও খুব মানে রিক্সে আছে, তারা বাঁচবনি ঠিক নাই, কন্ডিশন খুব খারাপ তারা। আর অটো গাড়িটা ধাক্কা মারছে একটা ট্রাকের সঙ্গে। আর আমরা এটাও দুঃখিত যে আমরা টাইমলি আমরা অ্যাম্বুলেন্স আইছে না, এখানে অ্যাম্বুলেন্স আমরা পাইছি না পাবলিকে। তারপরে আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে তারারে। লাস্টে আমরা একজন স্পট ডেট যে তারা আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছি। আর একটা বাচ্চাও এখানে স্পট ডেট হয়েছে। আর 3 জনকে হসপিটাল নেওয়া হয়েছে। আর অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছে আমরা কেউ দেখছি না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে সব মানুষ আইছি। যা সন্দেহস্থলে একটা গাড়ির একটাই রাখা হয়েছে, তাও মাটি টিপ্পার একটাই রাখা হয়েছে। তাও এটা কোনো সিওরিটি নাই যে এটা গাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে না বা অন্য কোনো গাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। এরা মানুষ হলো শ্রীকুনার মানুষ। আমরা যতক্ষণ এখন পর্যন্ত খবর পাইছি তারা বাসা হইলো শ্রীকুনার বাসা, শ্রীকুনার মানুষ। তারা নাম আমরা এখনো জানি না, কারণ আমরা তো এখানে রামনগরে শ্রীকুনার মানুষের নাম জানে না তারা সবে। তোর মধ্যে আমরা জানি না, আমরা তো 5 জন জানি, 60 জন ড্রাইভারও বোধহয় জখম হয়েছে। 60 জন না 5 জন মানুষ আসলো তারা। আমরা স্পটে ডেট পাইছি 2 জন আর 3 জন পাইছি আমরা জখম। 2 ঘন্টা বাদে বৃহস্পতিবার থেকে শুরু হলো বাঙালিদের অন্যতম উৎসব বাসন্তী পূজা। বৃহস্পতিবার মহাষষ্ঠী উপলক্ষে বিভিন্ন মঠ মন্দির সহ বাসস্থানে মূর্তি আনয়ন করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হলো বাঙালিদের প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বাসন্তী পূজা। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষে এই পূজা অনুষ্ঠিত হয়। এবছর 3 এপ্রিল থেকে বাসন্তী পূজা আয়োজিত হচ্ছে। বাসন্তী পূজাকে কেন্দ্র করে শহরের প্রায় প্রত্যেকটি ঐতিহ্যবাহী মন্দির সেজে উঠেছে। মহাষষ্ঠীর দিন বিভিন্ন মঠ মন্দির সহ ব্যক্তিগত প্রতিষ্ঠানে মায়ের মূর্তি নিয়ে যেতে দেখা যায়। বেশ কয়েকটি মন্দিরে মহা ধুমধামে আয়োজিত হচ্ছে বাসন্তী পূজা। বাসন্তী পূজাকে কেন্দ্র করে মহাষষ্ঠীর দিন থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে শ্রীভূমি শহর জুড়ে। আইনের রক্ষকের হাতে
ভঙ্গ ট্রাফিক আইন, বিনা হেলমেট পরিধান করে ট্রাফিক আইন উল্লঙ্ঘন এক পুলিশ কর্মীর। জেলা পুলিশ প্রশাসন যখন শক্ত হাতে ট্রাফিক আইন মানার জন্য সাধারণ নাগরিকদের কাছ থেকে ট্রাফিক আইন উল্লঙ্ঘন করলে মোটা জরিমানা ধার্য করছে, সেই সময় এক পুলিশ কর্মীকে দেখা গেল ট্রাফিক আইন উল্লঙ্ঘন করতে। এক পুলিশ কর্মী বিনা হেলমেট পরিধান করে দিব্যি শ্রীভূমিতে বাইক চালাতে দেখা যায়। শ্রীভূমিতে ট্রাফিক বিভাগ সহ জেলা পরিবহন বিভাগ ট্রাফিক আইন উল্লঙ্ঘনকারীদের কাছ থেকে মোটা অর্থ জরিমানা করছে, সেই সময় পুলিশ কর্মী কর্তৃক ট্রাফিক আইন উল্লঙ্ঘনের ঘটনায় জেলা জুড়ে চর্চার সৃষ্টি হয়েছে। পুলিশ কর্মী দ্বারা ট্রাফিক আইন উল্লঙ্ঘনে প্রশাসন কী পদক্ষেপ নেয় তাই এখন হবে লক্ষণীয় বিষয়। বিনা হেলমেটে যেটা আমরা তো আস্থা করিম কিন্তু আমরা বাইরে হয় না। আচ্ছা তুমি ওটা বন্ধ করা চান তোমার কই? আচ্ছা কইলাই বুঝাই নাই সবে বুঝক না, সবে বুঝক না, সবরে বুঝাই বন্ধ করো না ওটা, সবরে বুঝাইলেন না ভাই বন্ধ করো না তুমি, সবরে বুঝাইলেন। আমার ভাই তুমি আমি আপনার বাইরে ঢুক না তো আপনার রাস্তা ধরে ওর মধ্যে বলি আমাদের আপনার ট্রাফিক ট্রাফিক রুলস মাগলেন। আমি কোন সা বাইরে ঢুকছি জানেন দেখবা আজকে রুলস আপনারা ট্রাফিক রুলস যদি না আপনারা নেই করেন নিচে হেলমেট লাগাইয়া আইসেন না, আমরা এখন ফটো তুলেন। বরাক উপত্যকার 400 কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারির অপর মাস্টারমাইন্ড রাজদীপ দেব পুলিশের জালে। ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ডের বিরুদ্ধে অভিযানে নেমে ফের সফলতা পেল বদরপুর পুলিশ। মূল মাস্টারমাইন্ড শাকির ও তার ভাই জাবির আহমেদের পর এবার পুলিশের জালে অপর মাস্টারমাইন্ড রাজদীপ দেব। ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ডকে ত্রিপুরার চুড়াইবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে শ্রীভূমির বদরপুর পুলিশ ত্রিপুরার চুড়াইবাড়ি পুলিশের সহযোগে রাজদীপকে পাকড়াও করতে সক্ষম হয়। পলাতক রাজদীপ চুড়াইবাড়ির নিকটবর্তী ধর্মনগরের পাশে এক ভাড়া বাড়িতে আত্মগোপন করেছিল। 400 কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারির মূল দুই মাস্টারমাইন্ড শাকির ও রাজদীপ দেব বর্তমানে পুলিশের জালে। আসামে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঠিক হবার সাথে সাথেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৎপর জেলা বিজেপি। 2 ও 7 মে দুটি পর্যায়ে আসামে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। প্রথম পর্যায়ে 2 মে শ্রীভূমি জেলায় অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ব্যাপক তৎপরতা শুরু করেছে শ্রীভূমি জেলা বিজেপি। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিজেপি কার্যালয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়ের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভা থেকে বিজেপি নেতারা গ্রাম পঞ্চায়েত সহ জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত দখলের রূপরেখা তৈরি করেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে কাছাড় জেলার হাইলাকান্দি জেলার পঞ্চায়েত নির্বাচনের প্রভারী হিসেবে দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করবো যাতে ভালো করে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা সহযোগিতা করে সুন্দর একটা ভালো রেজাল্ট হয়। আর শ্রীভূমি জেলার দায়িত্বে আছেন আমাদের আসামের মন্ত্রী কৌশিক রায় মহাশয়। আমরা সবাই যদি বরাক উপত্যকা একটা ভালো রেজাল্ট হয়, আসামে একটা ভালো রেজাল্ট হবে, এটা আমার বিশ্বাস। কারণ আপনারা দেখেছেন সমাজের প্রত্যেক স্তরে ব্যক্তিদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নির্দেশ মর্মে ওনার প্রচেষ্টায় যেভাবে আসামের প্রত্যেকটা সেক্টরে কাজ চলছে, আশা রাখি এই নির্বাচন এটা প্রতিফলিত হবে। আর ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যে রাষ্ট্রই প্রথম, রাষ্ট্রের প্রতি সবাই সমর্পিত মন নিয়ে আমরা কাজ করি। এখানে কোনো জাত পাত ধর্ম বর্ণ এইসব নিয়ে কোনো রাজনীতি হয় না। যার জন্য আমি আশা রাখি শ্রীভূমি জেলায় আজকে যে আমরা নির্বাচনী আপনার সভা হয়েছে, প্রস্তুতি সভা, এই সভায় জেলা পরিষদ থেকে আরম্ভ করে একদম আঞ্চলিক পঞ্চায়েত অব্দি আমাদের সব ভারতীয় জনতা পার্টির ম্যাক্সিমাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জয়লাভ হবে, তাতে কোনো সন্দেহ নেই। শুধু অপেক্ষা করুন, নির্বাচন আসতে 2 তারিখে যে নির্বাচন হবে, 2 তারিখ আপনারা উপলব্ধি করবেন। খুব আশাবাদী যে এবার পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলা বরাক উপত্যকা এবং সমগ্র আসামে জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি গঠন করবে। এই জেলার দায়িত্ব পাওয়ার পরে আমি এবং আমার সতীর্থ মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, শ্রী কনাথ কৃষ্ণ মহাশয় এখানে এসে কার্যকর্তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি যে 11 মে আপনারা জানেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, তার মধ্যে যাতে আমরা সম্পূর্ণ প্রক্রিয়া আমরা শেষ করতে পারি। আর যারা পঞ্চায়েতের জন্য কাজ করতে চান, যারা সঠিকভাবে সমাজের জন্য কাজ করতে পান, এমন ব্যক্তিদেরকে দলের যে মনোনয়ন, সেই মনোনয়ন যাতে আমরা দিতে পারি। এবং আমরা আশাবাদী
যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে এই পুরা আসামে ভারতীয় জনতা পার্টি খুব ভালো ফলাফল। আমরা 16টি জেলা পরিষদ যাতে আমরা জয় হতে পারি সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করব। আমাদের লক্ষ্য শুধু সিম্পল মেজরিটি পাওয়া নয়, আমরা চাই প্রত্যেক জেলা পরিষদে আমাদের প্রার্থী থাকবে আর সেই প্রার্থীদেরকে আমরা যেহেতু এবার এবং এপির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এখানে দলের সিম্বল থাকবে। আর আমাদের গাঁও পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রে অসুবিধা কিছু নেই, কারণ মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য যে সমাজে যারা বিশেষভাবে কাজ করতে চান, যারা বিভিন্ন সময় চাকরিতে বাইরে থেকেছেন কিন্তু নিজের গ্রামে নিজের বাড়িতে ফিরে আসার পর তাদেরও ইচ্ছা আছে সমাজের জন্য কাজ করে, সেই রকম ব্যক্তিরাও যাতে সমাজের জন্য এগিয়ে আসতে পারে, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নিলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড,
আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। ভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তীব্র প্রতিক্রিয়া শ্রীভূমির উকিলদের মধ্যে। সংশোধনী ওয়াকফ বিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শ্রীভূমির উকিলদের। এক পক্ষের মতে এটা সরকারের অতি প্রশংসনীয় পদক্ষেপ, অপর পক্ষের মত হলো সংশোধনী ওয়াকফ বিল দেশের মুসলমান সম্প্রদায়ের উপর ধর্মীয় আঘাত। অধিবক্তা পরিতোষ দাসের মতে এই ওয়াকফ বিলে সংশোধন ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত, তা আরও অনেক আগেই করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। উকিল আব্দুল হকের মতে ওয়াকফ বিল সংশোধন করে মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করা হবে। ধর্মীয় বিধান ও সম্পত্তি হস্তক্ষেপ করার ক্ষমতা সরকারের হাতে চলে গেছে বলেও তিনি মন্তব্য করেন। ফলে এই সিদ্ধান্ত খারাপ সিদ্ধান্ত, অগণতান্ত্রিক সিদ্ধান্ত বলেও মন্তব্য তার। উকিল কবির আহমেদ চৌধুরীর মতে কিছু কিছু অসাধু ব্যক্তি ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে দাবি করেন। সরকার যদি তার রক্ষা করতে পারে তাহলে তা সত্যিই প্রশংসনীয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মতে ওয়াকফ বিল সংশোধন 2025 ভারতবর্ষের ইতিহাসে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ পদক্ষেপের জন্যই এই বিল পাস হয়েছে বলে মন্তব্য তার। ভারতবর্ষে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা আমরা দেখতে পেলাম গতকালকে রাত্রে, এবং এটা একমাত্র সম্ভব হয়েছে যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা, আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার নেতৃত্বে এই কাজ সম্পন্ন হয়েছে এবং তা সম্ভব হয়েছে ওনার জন্য। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে এই যে ওয়াকফ প্রপার্টি বলা হয়, এই ওয়াকফ প্রপার্টি যেমন কোনো ব্যক্তি দান করে দিল, ওইটা ওয়াকফ প্রপার্টি হয়ে গেল। ওইটা ওনাদের যে রীতিনীতি বা ওনাদের সিস্টেমের মধ্যে আমার যতটুকু ধারণায় বলে যে এটা মানে আমরা যেন বলি এটা ভগবানের নামে এই প্রপার্টিটা, ঠিক সেইভাবে ওনারা ভাবেন যে ওনাদের আল্লাহর বা আল্লাহর কে দান করেছেন ওনারা এই প্রপার্টিটা। এটা দেখুন, এখন ওয়াকফ বিল সম্পূর্ণটা আমাদের সামনে আসেনি। যদি ওয়াকফ বিল যেটা করা হয়েছে যদি এটা জনগণের স্বার্থে হয়, বা বিশেষ করে ওয়াকফ প্রপার্টি যেটা, সেটা যদি সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ থাকে তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই। আসলে বিলটা আগে পাস হোক বা বিলটা আগে জনসম্পর্কে বিলটা না দেখে কোনো মন্তব্য করা ঠিক নয়। আর ওয়াকফ সম্পত্তি আজকে বিভিন্ন জায়গায় দেখেছি কিছু অসাধু প্রকৃতির লোক ওয়াকফ সম্পত্তি নিজেদের বলে দাবি করে দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা ওয়াকফ সম্পত্তি থেকে আদায় করছেন। এসবের বিরুদ্ধে যদি সরকার ভালো সেই ওয়াকফ সম্পত্তিটাকে যদি সরকার বাঁচিয়ে রাখতে পারে, আমরা সরকারের সেই প্রশংসাকে সাধুবাদ জানাবো। ওয়াকফ বিল সম্বন্ধে সম্পূর্ণ জিনিস এখনো আমাদের কাছে আসে নাই, কিন্তু যতদূর দেখেছি কালকে পার্লামেন্টে যখন এই বিলটা উত্থাপিত হয়েছে এবং আমাদের সাংসদ মানে মেজরিটি এটাকে সাপোর্ট করেছে ওয়াকফ বিলের পক্ষে এবং বিল পাস হয়েছে। এই বিলটা একটা যুগান্তকারী এবং ঐতিহাসিক বিল বলতে পারেন, কারণ আমাদের এই দেশে অনেক মানে জায়গা জমি ওয়াকফ বোর্ডের নামে বেনামি ভাবে, এবং এটাও মানে কোনো যুক্তিগত নাই, কোনো লিগ্যাল সাইট নাই, এই যুগের মধ্যে 2 নম্বরই ধরা পড়েছে এবং এইগুলা বেআইনি ভাবে চলছে। আজকে এই সরকার পদক্ষেপ নয়, এই ওয়াকফ বোর্ডের যে বোর্ডটা অ্যাবলিশ করেছে এবং এই জায়গা সম্পত্তি নিয়ে মানুষ কোর্টে যেতে পারবে এবং হাইকোর্টে যেতে পারবে, সিভিল কোর্টে যেতে পারবে। আগে এক সময় এই ওয়াকফ বোর্ড নিয়ে মানুষ ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে কোনো আদালতে যেতে পারতো না,
কোনো কারণে যেতে পারতো না, মানুষের কোনো স্বাধীনতা ছিল না, অধিকারও ছিল না। আজকে এই বিলটা পাস হয়, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যাদের এই সম্পত্তির অধিকার আছে এবং যাদের সম্পত্তি বেআইনিভাবে ওয়াকফ বোর্ডে হস্তান্তর করা হয়েছে এবং এখানে বিভিন্ন নমুনার করাপশন জড়িত আছে, এই করাপশনগুলো সম্পূর্ণভাবে নির্মূল হবে এবং সুন্দরভাবে এই জিনিসগুলো রক্ষা হবে। ভারতীয় সংবিধানে ভারতীয় মাইনরিটিদের ধর্মের অধিকার, ধর্মীয় প্রতিষ্ঠানটা সংরক্ষণের বিধান আছে, কিন্তু এই বর্তমানে যে ওয়াকফ বিল এসেছে, এই ওয়াকফ বিলে মাইনরিটির ধর্মীয় বিধান এবং ওয়াকফ প্রপার্টিটা ধর্মীয় সম্পত্তিটারই হস্তক্ষেপ করার মতো ক্ষমতা সরকারের হাতে চলে গেছে, যার কারণে আমাদের মাইনরিটিদের ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় সম্পত্তিগুলা উপর আঘাত আসতে পারে ভবিষ্যতে। দেখেন, এই মাইনরিটি সম্পত্তিতে যে ওয়াকফ বোর্ড গঠন করা হবে, ডিস্ট্রিক্ট কমিশনার বা ডিস্ট্রিক্ট কালেক্টরকে ক্ষমতা দেওয়া হয়েছে, যেহেতু অলরেডি এটা ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে, ওখানে যখন সরকারি কোনো আধিকারিক নিয়োগ করা হবে এবং নন মুসলিম থেকে সরকারি কোনো আধিকারিক দেওয়া হবে এবং এই আধিকারিক এটা পরিচালনা করতে নিজের ইচ্ছা মতো গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে পরিচালনা করবেন, তখন আমরা এই মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন মাজার, বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমরা মানুষের ধর্মীয় কার্য সম্পাদনে হস্তক্ষেপ করা হবে এবং মানুষের মৌলিক অধিকার, ধর্মের অধিকারটা খর্ব করা হবে, যার জন্য এই ইস্যু নিয়ে সমস্ত দেশে পোলারাইজেশন করার জন্য এই বিলটা আনা হয়েছে এবং এটা মানুষের ধর্মের অধিকারটা খর্ব করে এবং এটা অসাংবিধানিক বলে আমি মনে করি। কাছাড় জেলার কাটিগড়ায় লাভ জেহাদ কাণ্ড, আটক 2 যুবক। কাছাড় জেলার কাটিগড়ায় লাভ জেহাদের সন্দেহে 2 যুবককে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে সমঝে দেন। আটক যুবকরা হলেন কাটিগড়ার তিনগড়ি এলাকার বাসিন্দা রুফুল আলম এবং সাইদুল আলী। বুধবার রাতে 2 যুবক এক ভিন্নধর্মী কিশোরীকে নিয়ে বারুই মেলায় ঘুরতে যায়। স্থানীয় লোকজন তাদের চলাফেরা সন্দেহভাজন মনে করে এবং 3 জনকেই পাকড়াও করেন। পরে স্থানীয়রা ওই 2 যুবক সহ কিশোরীকে পুলিশের হাতে সমঝে দেন। প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত 2 যুবক প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে কিশোরীকে মেলায় নিয়ে ঘুরতে গিয়েছিল। স্থানীয়দের দাবি এটি লাভ জিহাদের ঘটনা হতে পারে, তাই তারা সময়মতো পদক্ষেপ নিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে এই ঘটনার পর কাটিগড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি চালিয়ে যাচ্ছে। গরু 2টা ছেলে ঢুকছে, ঢুকে গরু নিত আসলো, ফারছে না নিত গরু, দরজা ভাঙিয়া ঢুকছে। ঢুকার পরে তোমার তো মানুষ আগ হয়েছে, তারা সাদাই দিছে, বাকি গেছে, গরু নিতে পারছে না। আর আজকে মেটারে ফোন করিয়া তারা বলছে মেলা চল, তোরা পয়সা দিমু, লইয়া আইছে মেলাত। আবার পরে তো এখানে দরা খাইলো, সব পাবলিকের কাছে দরা খাইলো, দরা খাওয়ার পরে দামটা পাইলাম। আবার পরে তো তোমার জি হইলো, আর থানাতে আইলাম। আবার পরে তো ছেলে তোটারে ধরিয়া নিল। এটা আপনার কিটা সম্পর্কে? শালি সম্পর্কে লাগে। আপনার বাড়ি কোন? আমার বাড়ি হইলো জাবদা। মেটা থাকে কোন জায়গায়? সত্যিমনপুর। শিলচর বড়াইল ভিউ হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অঞ্চল জুড়ে তীব্র আতঙ্ক। অগ্নি নির্বাপক বাহিনী ও পুলিশের দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। শিলচর শহরের বড়াইল ভিউ হোটেলে সংঘটিত হলো ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। হোটেলটির রান্নাঘরে সংঘটিত হয় এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনার পর হোটেলে এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয় হোটেলে থাকা লোকেদের মধ্যে। এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় অগ্নি নির্বাপক বাহিনী ও পুলিশ। অগ্নি নির্বাপক বাহিনী ও পুলিশের দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় কোনো লোক হতাহত না হলেও কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রান্নাঘরের চিমনি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।